মূলত আলোচনা শুরু করব, সেটা হলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তোমাদের গতদিন একটা বিক্রিয়া পড়াইছি, আর আজকে আর একটা হবে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তো এইখানে তোমাদের নিউক্লিওফিলিক সংযোজন এটার কথাটা শুরুতে আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যে এখানে কার্বনিক মূলকের মধ্যে কার্বনিক মূলক যেখানে থাকবে, কার্বনিক মূলক কোথায় কোথায় থাকতে পারে, একটা থাকতে পারে অ্যালডিহাইডে, একটা হচ্ছে কিটোনে। কারণ কিটোনের সংকেতই স্যার এরকম সি ডাবল বন ও, আর অ্যালডিহাইডের ক্ষেত্রে সিওএইচ। তো এখানেও সেই সি ডাবল বন ও কার্বনিল মূলক বিদ্যমান। এই যে দ্বিযোজী কার্বনিল মূলক, অবশ্যই দ্বিযোজী হবে, দ্বিযোজী কার্বনিল মূলক অ্যালডিহাইড কিটোনে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। এখন এই বিক্রিয়াটা কিভাবে কি ঘটে সেটা আমরা পড়ব। তো এইখানে তোমাদের জিনিসটা কি ঘটে, আমাদের একটা বিক্রিয়া দিয়েই দেখি। কোন বিক্রিয়া, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে। আচ্ছা, বিক্রিয়া না দিয়ে আমি ডাইরেক্ট কৌশলে চলে যাই। সাপোজ এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, তো আমি সাপোজ এই বিক্রিয়াটা দেখাই। তো এই ক্ষেত্রে তোমাদের বলছে, দেখো এখানে তুমি সায়ানাইড রাখছো, তার সাথে তুমি বা এখানে তুমি দেখো একটা, আচ্ছা কোনটা দিয়ে করাবো, আচ্ছা এখানের এই বিক্রিয়াটার ব্যাখ্যা এখানে দেয়া আছে। তো তোমাদের বিক্রিয়াটা দেখালো তো ব্যাখ্যা হয়ে যাচ্ছে। তো এখানে দেখো ছিল কি অ্যালডিহাইড, অ্যালডিহাইডের মধ্যে কি আছে, কার্বনিল মূলক আছে। এখানে আমরা কি যোগ করছি, সায়ানাইড যোগ করছি, বুঝতে পারছো, হাইড্রোজেন সায়ানাইড যোগ করছি। এখন করলে কি হচ্ছে, এখানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। ঘটে কি তৈরি করে, অ্যালডিহাইড সায়ানোহাইড্রিস তৈরি করে, আর তৈরি করে আচ্ছা এই যে তৈরি করছে অ্যালডিহাইড বা কিটোন, এটা দুইটা জিনিসই তৈরি করতে পারে। কিটোন তৈরি করতে পারে, অ্যালডিহাইড তৈরি করতে পারে। অ্যালডিহাইড থেকে অ্যালডিহাইড সায়ানোহাইড্রিন, আর কিটোন থেকে তখন তোমার কিটোন উৎপন্ন হবে। সেম তো কথা, তাই না? দুইটাই কার্বনিল মূলক আছে, একই ধরনের বিক্রিয়া করবে। কি বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন। এখন কথা হলো এই বিক্রিয়াটা কীভাবে ঘটছে, কেন আমরা নিউক্লিওফিলিক বলছি। আমি বলছিলাম নিউক্লিওফিলিক অর্থাৎ নিউক্লিও অর্থাৎ নিউক্লিয়াস, ফিলিক কথাটার অর্থ হলো আকর্ষণ করা। তোমরা ওই হাইড্রোফোবিক হাইড্রোফিলিক পড়ছিলে। ফোবিক মানে কি, ফোবিক বা এই কথাগুলো থাকলে বুঝবা, ফোবিয়ার সাথে তুলনা করবো, অর্থাৎ কি ভয় পায়। অনেকে বলে না যে অনেক উচ্চতা থেকে নিচের দিকে তাকাতে পারে না, অর্থাৎ ভয় পায়, ফোবিয়া হয়। তো ঠিক ওরকম মনে রাখবা, মানে হাইড্রোফোবিক যখন হবে তখন সেটা বিকর্ষণ করবে, আর হাইড্রোফিলিক যেখানে আসছে তখন এটা আকর্ষণ করবে। তাহলে ফিলিক আছে, তাহলে নিউক্লিয় অর্থাৎ নিউক্লিয়াস, ফিলিক অর্থ আকর্ষণ করছে, তাহলে নিউক্লিয়াসে আকর্ষণ করবে। এবং এটা কেমন বিক্রিয়া হবে, সংযোজন বিক্রিয়া, মানে কি এসে যুক্ত হচ্ছে। তাহলে বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো, এই যে অ্যালডিহাইডটা ছিল, অ্যালডিহাইডটাকে আমরা এইভাবে ভেঙে লিখছি, অর্থাৎ এখানে তো ভেঙে লেখা আছে। এখন এইখানে দেখো, এইখানে কার্বন আর অক্সিজেন, কার্বনিল মূলকের মধ্যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, বলো কেউ একজন। 2.5। হ্যাঁ 2.5, এগুলো তো মনে রাখার টেকনিক শেখাই দিয়েছিলাম তো ফার্স্ট পার্টের ক্ষেত্রে, এক্ষুনি ভুল করলে হবে না। তো অক্সিজেন হলো 3.5। অক্সিজেন কি ফ্লোরিনের পাশে না, ফ্লোরিন সবচেয়ে বেশি ছিল, ফ্লোরিন 4, তো এর পাশে হলো অক্সিজেন, তাহলে এটা হলো 3.5। তার আগেরটা যেটা থাকবে সেটা হলো 3, মানে অক্সিজেনের আগে যেটা থাকবে নাইট্রোজেন সেটা 3। এভাবে 0.55 করে কমবে বলছিলাম। ওপর থেকে নিচের দিকে আসলে তখন কি 1 করে কমবে, অর্থাৎ ফ্লোরিন। এরপরে ক্লোরিনটা দেখবে 3, ফ্লোরিন 4, ক্লোরিন 3। তো এরকম এভাবে তো মনে রাখতে বলছিলাম, তো এগুলো এরকম ভুলে গেলে হবে না তো এত তাড়াতাড়ি। তো এইখানে দেখো, এদের তড়িৎ ঋণাত্মকতার মানটা কার বেশি, অবশ্যই আমার অক্সিজেনের বেশি। তাহলে এখানে যে বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড় যে পাই ইলেকট্রন, এটা কে নিজের দিকে টানবে, অক্সিজেন নিজের দিকে বেশি টানবে। তো যেহেতু অক্সিজেন নিজের দিকে বেশি টানছে, তাহলে এ হবে ডেল নেগেটিভ, আর কার্বন যেহেতু টানতে পারছে না, তাহলে এটা হবে ডেল পজিটিভ। বুঝতে পারছো, এই জিনিসটা ঘটছে, এই কারণে এখানে ডেল নেগেটিভ ডেল পজিটিভ দেওয়া হয়েছে। এখন এবার কি করবে, আমার নিউক্লিওফিলিক সংযোজন, আমার এইখানে যে ঋণাত্মক আয়নটা আছে, বা তোমরা কার্বো অ্যানায়ন বলো যেটা, তো সেক্ষেত্রে কী করবে, সে এখানে যুক্ত হয়ে যাবে। তো কার সাথে যুক্ত হবে, এ যেহেতু নেগেটিভ অবশ্যই পজিটিভের সাথে যুক্ত হবে। এবং এটা যেহেতু দেখো একদম গিয়ে নিউক্লিয়াসে গিয়ে আকর্ষণ করছে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুতে গিয়ে আকর্ষণ করছে, এই কারণে এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন, অর্থাৎ নিউক্লিয়াসে গিয়ে আকর্ষণ করছে। অর্থাৎ নিউক্লিয়াস কি ধনাত্মক চার্জযুক্ত না, তো এই কারণে বলা হচ্ছে। তো এখানে দেখো এইখানে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে। এখন এইখানে দেখো এই যুক্ত হয়ে গেল, গিয়ে দেখো প্রথমে অ্যালকাইল মূলক ছিল, যা ছিল তাই আছে, সায়ানাইড মূলকটা এর সাথে এই যুক্ত হয়ে গেছে, সায়ানাইড মূলকটা দেখো এর সাথে যুক্ত হয়ে গেছে, সেম জিনিস, এর সাথে শুধু সায়ানাইড মূলকটা যুক্ত হয়ে গেছে। এবং দেখো অক্সিজেনটা তো এখনো কিছু নিতে পারিনি, কার্বন ডেল প্লাস ছিল একটা নেগেটিভ নিয়ে,
সে সমান সমান করে ফেলছে, কিন্তু এই অক্সিজেন তো এখনও কাউরে নিতে পারে নাই। তো এই কারণে অক্সিজেনের মাথায় কিন্তু মাইনাস রয়ে গেছে। তো এই যে নেগেটিভ চার্জটা কিন্তু তার মাথায় এখনও রয়ে যাচ্ছে। এবং এইখানে যে ডাবল বন্ড ছিল অবশ্যই তার কিন্তু একটা বন্ড ভেঙে গেছে, বুঝতে পারছি? একটা বন্ড ভেঙেই কিন্তু ওরা এসে যুক্ত হচ্ছে। এখন কথা হলো এরপরে তাহলে আমরা এবার পানি যোগ করব। পানি যোগ করলে কী হবে? এই যে পানি যখন যোগ করছি তখন দেখা যাচ্ছে এই পানির যে হাইড্রোজেন অণু, যেটু এই নেগেটিভ, এখানে একটা পজিটিভ আসবে, তাহলে হাইড্রোজেনটা চলে এসে এখানে যুক্ত হয়ে গেল। আর এই নেগেটিভ চার্জটা এই পাশে হাইড্রোক্সিল আয়নটা এই ওর মতো রয়ে গেল। বুঝতে পারছো? এটা হলো বিক্রিয়া করা কৌশল, কীভাবে এই বিক্রিয়াটা তৈরি হয়েছে। বিক্রিয়াটা বোঝা গেছে? নিউক্লিওফিলিক বিক্রিয়া। আচ্ছা, তো এই বাকিগুলো আছে নিজেরা প্র্যাকটিস করবা। গত দিনের মতো কিন্তু খাতায় যে কটা আজকে বিক্রিয়া করানো হবে সবগুলোই কিন্তু খাতায় লিখে গ্রুপে জমা দিতে হবে। এগুলো কিন্তু আমার বারবার বলা লাগে না যেন। এবং এই টাইপের যে কটা, যেহেতু অল্প অল্প করে হচ্ছে, তো এই টাইপের যত বোর্ড কোশ্চেন আছে সবগুলো সলভ করবা। দেখবো কে বেশি সলভ করছে, বোর্ড কোশ্চেন সলভ করে দিতে পারে গ্রুপে। আচ্ছা, তো এবার আসি তোমার বিশেষ দ্রষ্টব্য দিয়ে কিছু কথাবার্তা লেখা আছে। এখানে তুমি মনে রাখবা যে একমাত্র ফর্মালডিহাইড অন্যান্য অ্যালডিহাইড আর কিটোনের মতো NH3 সাথে বিক্রিয়া করে না, অর্থাৎ নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। তাহলে তোমার যদি এমসিকিউ আসে মানে NH3 এর সাথে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না কোনটা, তাহলে তুমি বললা ফর্মালডিহাইড, মাথায় রেখো। আর ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন, এটা তো তোমরা জানো। এটা হলো গাঢ় NH3 দ্রবণের সাথে উত্তপ্ত করলে 6 অণু, এদিকে তোমার অ্যালডিহাইড, আর এখানে 4 অণু NH3 সাথে ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন বা হেক্সামিন নামক সাইক্লিক পলিমার গঠন করে। বুঝতে পারছো? অর্থাৎ 6টা অ্যালডিহাইড আর 4টা অ্যামিন। তো ফর্মালডিহাইড যেহেতু NH3 সাথে বিক্রিয়া করছে না স্বাভাবিকভাবে, এই কারণে এখানে গাঢ়টা নিচে এবং একে উত্তপ্ত করা লাগছে। এবং এখানে কোন বিক্রিয়া হচ্ছে, তোমার যদি পরীক্ষায় আসে যে হেক্সামিন তৈরিতে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে দেখো ঘনীভবন বিক্রিয়া। এই ছোটো ছোটো জিনিসগুলো ক্লিয়ার রাখো, দেখে এমসিকিউ অনেক ইজি হবে। এবং তুমি যখন অ্যাডমিশন দিতে যাবো তখন দেখবে এইসব ছোটো ছোটো জিনিস থেকে এমসিকিউ আসবে, এবং সেগুলো তুমি যত পারবে তত তুমি এগিয়ে থাকবে অন্যদের থেকে। তো এই হলো বিষয়। তাহলে এখানে ঘনীভবন বিক্রিয়া হয় কয় অণু অ্যালডিহাইড, 6 অণু NH3 কয় অণু, 4 অণু। আচ্ছা, তো বিক্রিয়াটা দেখাই তোমাদের। এখানে দেখো, এই যে দেখো 6 অণু অ্যালডিহাইড 4 অণু অ্যামিন তৈরি করে এই হেক্সামিন তৈরি করছে। এই যে হেক্সামিন, এর আরেকটা নাম হলো ইউরোট্রপিন, এটা লিখে নিও তোমরা। এই হেক্সামিনের আরেকটা নাম হলো ইউরোট্রপিন। তো এখন কথা হলো এই হেক্সামিন নিয়ে এত কেন কথাবার্তা? এই হেক্সামিনটা হলো রিউমেটিক ফিভার বা যাকে বলা হয় বাতজ্বর আর প্রস্রাবের থলি সংক্রান্ত যে প্রদাহ, এই দুইটা রোগে ওষুধ রূপে ব্যবহৃত হয়। এটা কিন্তু একটা ওষুধ, তোমরা কিন্তু একটা ওষুধের সংকেত পড়ে ফেললাম। এখানে কি রিউমেটিক ফিভার বা বাতজ্বর ও প্রস্রাবের থলি সংক্রান্ত যে প্রদাহ, সেই রোগ ওষুধ হিসেবে ব্যবহার করে কোনটি? হেক্সামিন বা ইউরোট্রপিন। এবং তোমার পরীক্ষা আসলে কিন্তু যদি বলা হয় এই সংকেতটা কিন্তু দিয়ে দিবে এক্সামিনের সংকেত। অর্থাৎ অ্যামিন আছে, দেখো অ্যামিন আছে 6টা আর নাইট্রোজেন আছে 4টা, অর্থাৎ নাইট্রোজেন 4টা দিয়ে বোঝা আসছে তোমার এখানে NH3 4টা ছিল। বিক্রিয়াটা তো তেমন কিছু না, পারার কথা। তো এখন এই হেক্সামিনের কিন্তু মানে চিত্রটা কিন্তু দেখতে এরকম হয়। তোমরা ওইখানে ছোট্টখাটো চিত্র দেখছো, এক্সামিনটাকে দেখতে কিন্তু এরকম। নাইট্রোজেনের 3 যোজনী, 3 পাশে 3টা CH2 মূলক থাকে, এরপরে 2টা নাইট্রোজেনের সাথে একটা CH3 থাকে, এ পাশেও মানে 2 পাশে 2টা নাইট্রোজেন, মাঝখানে একটা CH2, এভাবে থাকে। বুঝে পড়লে কিছু না। আচ্ছা, এখন কথা হলো এবার বিকারক, গ্রিগনাইট বিকারক সহ বিক্রিয়া। তো গ্রিগনাইট বিকারক কি আমি বলছিলাম গত ক্লাসে, যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড ও অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই দুটো হলো গ্রিগনাইট বিকারক। তাহলে তোমার যদি এমসিকিউ আসে নিচের কোনটি গ্রিগনাইট বিকারক, এরকম সংকেতটা মাথায় রেখো। এখানে অ্যালকাইল একটা মূলক থাকবে, ম্যাগনেসিয়াম থাকবে, আর একটা হ্যালাইড মূলক থাকবে। এটা কিন্তু আমি বলছিলাম। এক্সের জায়গায় কিন্তু ক্লোরিন, ব্রোমিন, ফ্রোমিন এগুলো কিন্তু মানে ফ্লোরিন এগুলো কিন্তু থাকতে পারে, অর্থাৎ গ্রুপ 16 এর মূলক কিন্তু থাকতে পারে, হ্যালাইড গ্রুপ। এখন কথা হলো এই গ্রিগনাইট সহ কী বিক্রিয়া করছে? এখানে গ্রিগনাইটের সাথে কী ধরনের বিক্রিয়া করে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া করে। আচ্ছা, এখন কথা হলো কীভাবে কী হচ্ছে দেখো গ্রিগনাইট বিক্রিয়া। তো তুমি মিথানলের সাথে তুমি গ্রিগনাইট বিকারক বিক্রিয়া করালা। কারণ বোর্ড কোশ্চেনগুলো দেখবে এরকম ছোটোখাটো জিনিসগুলো আছে, মানে বিক্রিয়া উদ্দীপক এরকম বিক্রিয়া টিক্রিয়া দেওয়া আছে। তো এইগুলো তুমি যদি বেসিকটা বুঝে থাকো যে এইভাবে ভাঙবে, এই সময় আমার এরকম নিউক্লিওফিলিক সংযোজন হচ্ছে, এই সময় আমার ইলেকট্রোফিলিক সংযোজন হচ্ছে, এই জিনিসগুলো সবগুলো যদি আস্তে আস্তে ক্লিয়ার করে ফেলো, তখন দেখবে তোমার বোর্ড কোশ্চেনটা অনেক ইজি লাগবে। তো এটা হলো বিষয়। তোমাদের মেন বই বেশিরভাগই কেউ পড়ো না, জৈব রসায়ন বেশিরভাগই সবাই নোট পড়ো। এখানে কিন্তু আমি তোমার বোর্ড কোশ্চেন ধরাইছি, আমি কিন্তু নোট থেকে করাতে পারতাম ছবি তুলে PDF দিয়ে,
কিন্তু আমি সেটা কিন্তু করছি না, কারণ আমি চাচ্ছি তোমাদের টেক্সট বুকের ভয়টা দূর হোক। টেক্সট বুকটাই ক্লিয়ার রাখো, তোমার টিচার যেখান থেকে কোশ্চেন করুক টেক্সট বুকের মধ্যে থেকে করবে, তার বাইরে থেকে তো করবে না। এই কারণে তোমার টেক্সট বুকটাও যতবার পড়ো রিভিশন দিবা এই অধ্যায়টা, এবং যখন দেখবে বারবার পড়া হয়ে যাবে তখন দেখবে অ্যাডমিশনের টাইমে তুমি এই অধ্যায়টা দেখা যাচ্ছে 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে তোমার এই অধ্যায় রিভিশন হয়ে যাবে। তাহলে বুঝো এই অধ্যায় পড়তে তো লোকে 2 দিন 3 দিন দিয়েও শেষ করতে পারবে না, কিন্তু তুমি 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ করতে পারবা। এটা আমি নিজের লাইফে দেখছি, তো তোমাদের ক্ষেত্রে তো কিছু হবে না। আমি তো অ্যাডমিশনের লাইফে গিয়ে এই মূল বই পড়ছি, তার এক পর্যন্ত নোট এই সেই করতাম, কিন্তু দিন শেষে অ্যাডমিশন টাইমে গিয়ে বুঝছি যে মূল বইয়ের গুরুত্ব কতটা, এবং তখন গিয়ে আমার প্রচুর কষ্ট করতে হয়েছে যে এই মূল বই এই অধ্যায় শেষ করা, বেসিক ক্লিয়ার করা, দাগানো। এই তোমাদের যেমন সুন্দর করে এখন থেকে দাগানো হচ্ছে, আর আমার তো পুরো অ্যাডমিশনের টাইমে গিয়ে নতুন করে দাগাইছি, নতুন করে পড়া, এতগুলো আবার মনে রাখা তথ্যগুলো, কত কী চাপ। তো এর মধ্যেই কিন্তু করতে হয়েছে। তো তোমরা কিন্তু আগে থেকে যেহেতু সুযোগগুলো পাচ্ছ, তোমরা কিন্তু পড়ার ধারা বুঝে গেছো যে কীভাবে কী প্রশ্ন হয়, কীভাবে পড়তে হয়, কীভাবে এটা ট্রিক্স তৈরি করতে হয়, কীভাবে মনে রাখতে হয়, সবগুলো কিন্তু তোমাদের বেশিরভাগই কিন্তু ধরেই দেওয়া হয়েছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখো। আচ্ছা, এখন কথা হলো তাহলে দেখো, এই যে তুমি মিথানলের সাথে তুমি গ্রিন নাইট বিক্রিয়া করালা, তো করলে এখানে সে নিউক্লিওফিলিক সংযোজন কীভাবে হচ্ছে ভাই, আমি বুঝবো কী করে? তো এখানে দেখো এই যে মিথানলের সিও মূলক আছে, তো সেম জিনিস এখানে অক্সিজেনটা নিচের দিকে টানবে, এডিএল নেগেটিভ এডিএল পজিটিভ হচ্ছে। আচ্ছা, এখন তোমরা আমার কেউ একজন বলবা, দেখি কে বলতে পারে, যে এইখানে যে CH3 MgBr, এখানে পজিটিভ চার্জ কোনটা, নেগেটিভ চার্জ কোনটা? অর্থাৎ আমি পজিটিভ কী মূলক পাবো, নেগেটিভ কী মূলক পাবো? তো বা আমি তোমার আরও একটু সহজ করে দিই, CH3 আর MgBr, মানে এর মধ্যে পজিটিভ কোনটা হবে, নেগেটিভ কোনটা হবে? এই কে বলতে পারে? ভাইয়া CH3 হচ্ছে পজিটিভ, আচ্ছা, এটা পজিটিভ আর এটা আর নেগেটিভ। আচ্ছা, বাকিদের কোনো মতামত? বাকিদের কোনো মতামত নাই? আচ্ছা, আমারে এখন তাহলে তুমি জুমা বলো যে এইখানে কেন আমি এটাকে পজিটিভ ধরলাম, এটাকে নেগেটিভ ধরলাম? এটা কি মুখের কথায় পজিটিভ নেগেটিভ ধরা হয়? ভাই না মিথাইল মূলক পজিটিভ হয় না? আচ্ছা, মিথাইলমূলক পজিটিভ হয় তোমার কে বলছে? CH3- তো আমরা পড়ছি কার্বন আয়নের ক্ষেত্রে, আমরা ক্যাটায়নের ক্ষেত্রে CH3 পজিটিভ পড়ছি, আবার অ্যানায়নের ক্ষেত্রে কি CH3 নেগেটিভও তো পড়ছি। কেন পড়ো নাই? ক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, অ্যানায়ন এগুলো তো পড়ছিলে তুমি। ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এগুলো তো পড়ছিলা তোমরা। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এগুলো দিয়েই তো এগুলো আসছে। এখন কথা হলো, আমি যে এইখানে যে সি আর ও, এই দুটার মধ্যে যে আমি নেগেটিভ পজিটিভ হিসাব করছি, কীভাবে হিসাব করছি? বলো কীভাবে হিসাব করছি? তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য দ্বারা। হ্যাঁ, তাহলে এখানেও সেই সেম জিনিসটা করব। আমার এই যে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে কখন? আমার এই তড়িৎ পার্থক্য দ্বারাই। তো এইখানে CH3 আর এখানে আছে MgBr, তো এর মধ্যে শুধু তুমি ম্যাগনেসিয়ামের সাথেই তুলনা করো অন্তত। এখানে দেখো তোমার এই CH3 বাদ দাও, এখন কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে তুলনা করো, কারণ কেন্দ্রীয় পরমাণু তো কার্বন আছে তাই না, তার চারি সাইডে এগুলো আছে। এই কার্বনের তড়িৎ মান কত? বলো, কার্বনের তড়িৎ মান কত? 2.5। 2.5। ম্যাগনেসিয়ামের তড়িৎ মান কত? 1.2। 1.2। কার বেশি? 2.5 কার্বনের। কার্বনের বেশি। তাহলে এ নিজের দিকে টানবে, তাহলে এডেল নেগেটিভ, এ পজিটিভ হবে। তাহলে কি এই কার্বনমূলক যেখানে থাকবে সেটা নেগেটিভ হবে। তাহলে আমার এখানে CH3 যেটা আছে এটা হবে নেগেটিভ, আর এই MgBr যেটা আছে এটা হবে পজিটিভ। বুঝতে পারছো? এখন তুমি খালি দৃষ্টি দিয়ে দেখলেও, তুমি দেখো এখানে ম্যাগনেসিয়ামে তুমি 2+ ধরো আর ব্রোমিনের মাইনাস ধরো, তাই না? ম্যাগনেসিয়াম 2+, ব্রোমিনের মাইনাস, একটা কি থাকে? প্লাস থাকে। তো এভাবে হিসেব করলে তো বললো তো ওভাবে তোমার এটা প্লাস বলতা। এরকমভাবে কথা আন্দাজে বলবা না, যেটা পজিটিভ নেগেটিভ এভাবে হয় এই সেই এগুলো বাদ দিবা, তুমি বেসিক কথাবার্তা বলবা। তাহলে বুঝতে পারছো এটা কেন নেগেটিভ, কোনটা পজিটিভ? আচ্ছা, ইতি শুনতে না পাইলে তুমি রেকর্ড ভিডিওটা রাত্রে দিয়ে দেবো, তো তুমি ওখান থেকে রেকর্ডটা ডাউনলোড করে দেখে নিও যেটুকু মিস করে ফেলছো। আর এখন যেটা বলছি সেটা হলো আমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর ভিত্তি করে আমরা পজিটিভ নেগেটিভটা হিসাব করব। তাহলে দেখো এইখানে আমরা কি পাচ্ছি, আমরা এই কার্বনটা পাইছি নেগেটিভ, আচ্ছা কার্বনটা পাইছি পজিটিভ, অক্সিজেনটা পাইছি নেগেটিভ। এখানের ক্ষেত্রে কী পাইছি, CH3টা হলো নেগেটিভ আর MgBrটা পজিটিভ, আর এখানে কার্বনটা হলো পজিটিভ আর অক্সিজেনটা হলো নেগেটিভ। আচ্ছা, এখন কথা হলো তাহলে এই যদি আমরা পাই, তো আমার দেখো আমি বিক্রিয়া করা আসছি না, তো বিক্রিয়ার সময় কী হবে,
এই পজিটিভ পার্টটা নেগেটিভ পার্টের সাথে চলে যাবে আর নেগেটিভ পার্টটা পজিটিভের সাথে চলে যাবে। অর্থাৎ এই যে CH3 এখানে কী হবে, আমার যেহেতু এটা নিউক্লিওফিলিক সংযোজন, তাহলে নিউক্লিয়াসে যাবে। নিউক্লিয়াসে কে যাবে? অবশ্যই ঋণাত্মক চার্জটা। এখানে এই যে CH3 মূলকটা ঋণাত্মক চার্জ এই কার্বনের সাথে গিয়ে বন্ধন গঠন করে ফেলবে। তো দেখো এখানে কিন্তু কোনো CH3 ছিল না, পরবর্তীতে এই সেই CH3 এসে যুক্ত হয়ে গেছে। আর এই MgBr এ ছিল নেগেটিভ, তো এ বলবে ভাই তুমি বন্ধন করছো আমি কেন করব না, তো এইখানে এসে এই অক্সিজেনের সাথে সে বন্ধন করে ফেলবে এবং এইখানে যে ডাবল বন্ড ছিল এই ডাবল বন্ডের একটা বন্ডকে সে ভেঙে দেবে। কারণ একটা বন্ডকে ভাঙলে দুইটা ইলেকট্রন হয়, তো দুইটা ইলেকট্রনের মধ্যে এই একটা বন্ধন করছে একটা বন্ধন করছে, পূর্ণ হয়ে গেল। আচ্ছা এখন তাহলে দেখো তোমার এখান থেকে ক্লিয়ার হয়ে গেলে, তাহলে আমার দেখো এই যে বিক্রিয়াটা এই অক্সিজেনের সাথে MgBr যুক্ত হয়েছে আর CH3 যুক্ত হয়েছে। বিক্রিয়াটা বোঝা গেছে তোমার? মানে যেটুকু বোঝাইছে এটুকু বোঝা গেছে সবাই? না বুঝলে কথা বলতে হবে, কারণ পরীক্ষার হলে কিন্তু তোমাকেই লিখতে হবে। এখন বুঝতে না পেরে চুপ করে থাকলে পরীক্ষার হলে গালে হাত দিয়ে বসে থাকতে হবে। জৈব রসায়নটা বুঝতে পারলে অনেক সহজ লাগবে। প্রথমত জৈব রসায়নটা তোমার বেসিক ক্লিয়ার করে বুঝতে হবে, দ্বিতীয়ত তোমার প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই দুটো জিনিস যে করতে পারো জৈব রসায়ন তার কাছে সহজ। হয়তো তুমি দুই একটা কঠিন বিক্রিয়ার রূপান্তর পারবা না, কিন্তু বেশিরভাগ জিনিসই তুমি পারবা। জৈব রসায়নটা শেষ করো, তোমার নিজে নিজে পেরে যাবা। আর তবে আমার কথা হলো তোমরা এইগুলো পড়ার পাশাপাশি বোর্ড কোশ্চেনগুলো ক্লিয়ার করে ফেলো, যে যে টপিকের সাথে মিল রেখে বোর্ড কোশ্চেন যেগুলো আছে সবগুলো মানে কমপ্লিট করে ফেলো। যেমন এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া নিয়েই কিন্তু অনেকগুলো বোর্ড কোশ্চেন আছে, অনেকগুলো বোর্ড কোশ্চেনের কথাকে কথাকে পাবা, সেগুলো সলভ করে ফেলবা। এরপরে আমরা অ্যালডল ঘনীভবন ক্যানিজিরো বিক্রিয়া এগুলো পড়বো, তো ওগুলো নিয়ে বোর্ড কোশ্চেন আছে দেখবা। তো তাহলে এগুলো তোমরা নিজেরা করো না, কেন আমি বুঝি না। একটু একটু করে আগাতে থাকো, তা নাহলে পরে গিয়ে একসাথে সখন তুমি শেষ করতে পারবে না। তোমাদের সামনে এক্সাম তো আর 1 মাসও বাকি নাই। আচ্ছা তো এবার দেখো এখানে কি হচ্ছে, তাহলে এবার পরবর্তীতে তুমি যখন পানি দিবা তখন পানির এই হাইড্রক্সিল আয়নটা এই MgBrকে টেনে নিয়ে চলে আসবে। যেহেতু পজিটিভ ছিল এটাকে টেনে নিয়ে বাইরে চলে আসছে এই MgOH আর এখানে হাইড্রোজেনটা গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গেছে, গিয়ে দেখো আমার ইথানল তৈরি করলো। আমার ছিল কি মিথানল অ্যালডিহাইড থেকে তুমি অ্যালকোহল পেয়ে গেলা। আচ্ছা এই হলো বিষয়। তো এরপরে আরও কয়েকটা বিক্রিয়া আছে, এগুলো তোমরা নিজেরা বাসায় করে নিবা, আমাদের দেখাবা। আচ্ছা তো এবার যদি আমি সামনে, আচ্ছা বিক্রিয়াটা সবাই বুঝতে পারছো? একটু রেসপন্স করো তো। জি ভাইয়া। আচ্ছা তো এবার এবার আসি কার্বনিল যৌগে কার্বন আয়ন সংযোজন। তো এবার কার্বনিল যৌগে কার্বো অ্যানায়ন সংযোজন, বুঝতে পারছো? কার্বন আয়ন সংযোজন তো সেম জিনিস আগের মতোই, অর্থাৎ এবারেও একটা আমরা নিউক্লিওফাইল বা কার্বন আয়ন একটা নেগেটিভ চার্জ যুক্ত করব। তো এবার আসি আমি, এখানে দুইটা প্রক্রিয়া আছে, একটা হলো অ্যালডল ঘনীভবন, একটা আছে ক্যানিজিরো বিক্রিয়া। অনেক 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 ইম্পর্টেন্ট, MCQ প্লাস D10। ক্যানিজিরো বিক্রিয়া অ্যালডল ঘনীভবন, মানে এগুলো নিয়ে বোর্ড কোশ্চেন আনে, বুঝতে পারছো? এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে সব কিছু। এখন অ্যালডল ঘনীভবনটা কি আর ক্যানিজিরোটা কি? অ্যালডল ঘনীভবনের ক্ষেত্রে অম্লধর্মী আলফা হাইড্রোজেন থাকবে, কিন্তু ক্যানিজিরোর ক্ষেত্রে এই অম্লধর্মী আলফা হাইড্রোজেন থাকবে না। আচ্ছা তাহলে আমি এইখান থেকে তাহলে তো পার্থক্যটা আগে পড়িয়ে ফেলি। জিনিসটা কী কী দেখো, এগুলো তোমরা বিক্রিয়ার মধ্যে দেখতে পাবে একটু পরে। তো অ্যালডল ঘনীভবনের ক্ষেত্রে তুমি আলফা হাইড্রোজেন থাকবে। আলফা হাইড্রোজেন কি আমি বলে দিচ্ছি, অর্থাৎ মানে এই যে মূলকগুলো আছে কার্যকরী মূলক, তার সাথে যে হাইড্রোজেনটা থাকবে, মানে সে যে কার্বনে থাকবে সেই কার্বনের যে হাইড্রোজেনটা থাকবে সেটা আলফা কার্বন। এগুলো তো কিন্তু আমি আগেই বলে দিচ্ছি। এখন দেখো এই যে অম্লধর্মী আলফা হাইড্রোজেন অ্যালডিহাইড কিটোনের মধ্যে ঘটবে, অবশ্যই অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে ঘটবে, কারণ কি ওই যে কার্বনিল মূলক থাকা লাগবে। ক্যানিজিরো বিক্রিয়ার ক্ষেত্রে দেখো আলফা হাইড্রোজেন বিহীন বিক্রিয়ায় ঘটবে, মানে অ্যালডিহাইডে ঘটবে। এটা কিন্তু কিটোন না, শুধুমাত্র আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডে ঘটবে। এরপরে লঘু খাদ্যদ্রবণে ঘটবে, এটা লঘু খাদ্যদ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি ঘটবে অ্যালডল ঘনীভবন। আর এটা হলো গাঢ় খাদ্যদ্রবণে ঘটবে। তো দেখো যেটা হলো হাইড্রোজেন বিহীন আলফা হাইড্রোজেন বিহীন সেটা গাঢ়, তুমি এভাবে মনে রাখবে। যেটা হলো আলফা হাইড্রোজেন বিহীন তার তো এমনি শক্তি কম, তাহলে তার সাথে গাঢ় দিতে হবে। আর যেটা আলফা হাইড্রোজেন আছে স্যার, তাহলে তার আমি একটু কম শক্তি দিলাম, লঘু খাদ্য দিলাম। এভাবে মনে রাখবা, তুমি যত ট্রিক করে মনে রাখতে পারো। এবং দেখো এই যে অ্যালডল ঘনীভবন, যেহেতু এটা অ্যালডিহাইড কিটোনে ঘটছে, এক্ষেত্রে নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। এক্ষেত্রে কী করবে? নিউক্লিওফিলিক সংযোজন ঘটবে। আর এখানে যেহেতু আলফা হাইড্রোজেন নাই, তাহলে এক্ষেত্রে কী করবে? আমার আন্তঃ আণবিক জারণ বিজারণ সহকারে অসামঞ্জস্যতা বিক্রিয়া ঘটবে, অসামঞ্জস্যতা বিক্রিয়া ঘটবে। তো এখন কথা হলো যে অসামঞ্জস্যতা বিক্রিয়া কিন্তু আমি আগেও পড়ে ফেলছি ফার্স্ট পার্টে, অসামঞ্জস্যতা বিক্রিয়া এখানে ঘটবে। এখন কথা হলো আমি বিক্রিয়া এক এক করে আসি, ক্লিয়ার করি। আচ্ছা এখন আচ্ছা এবার দেখো
এবার এক্ষেত্রে দেখো তোমাদের যে জায়গাটা দেখা উচিত যে এখানে দেখো এই একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সে একটা অ্যালডিহাইড, এর সাথে বিক্রিয়া করাবো। এবং দেখো এখানে যে কার্যকরী মূলক আছে কোন কার্বন, এই CH2 যে কার্বন, এই কার্বনে কিন্তু এপাশে তিন পাশে তিনটা হাইড্রোজেন, এক পাশে CHO। তাহলে এই কার্বনটাই হলো আলফা কার্বন এবং এর সাথে যে হাইড্রোজেনগুলো আছে এগুলোই হলো আলফা হাইড্রোজেন। তাহলে অবশ্যই এখানে আলফা হাইড্রোজেন আছে। তো এবার এখানে বিক্রিয়া হবে, ওই কী তৈরি করছে দেখো, এই সেই কার্বনায়ন তৈরি করছে, পানি তৈরি করছে। তাহলে প্রথম ধাপে সে কী করছে, প্রথম ধাপে সে কার্বনায়ন তৈরি করবে। তাহলে কার্বনায়ন কী করে তৈরি করছে, এই ওইসের সাথে সোডিয়াম মানে ক্ষারের যে ওইস ছিল তার সাথে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে পানি উৎপন্ন করলো, আর এই CH2 CHO একটা কার্বনায়ন তৈরি করলো। যেহেতু হাইড্রোজেন চলে গেছে তাহলে একটা নেগেটিভ আসবে সে। আচ্ছা এখন কথা হলো দেখো এক্ষেত্রে এবার ইথানল আছে, এই ইথানলের সাথে আমরা বিক্রিয়া করব, এই যে কার্বনায়ন পাইছি সেই কার্বনায়নের ইথানলের সাথে বিক্রিয়া করাবো। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এই নিউক্লিওফাইলটা কী করবে, ওই সেই কেন্দ্রের যে কার্বন ছিল ওটা যেহেতু পজিটিভ ওকে গিয়ে আকর্ষণ করবে, তো সেম জিনিস আকর্ষণ করলো। আর ওপাশে যেহেতু একটা বন্ড ভেঙে গেছে, অক্সিজেনের যে নেগেটিভটা ছিল ওর সাথে তো এখনও কেউ যুক্ত হয় নাই, এই কারণে এখানে অক্সিজেনের মাথায় মাইনাস রয়ে গেছে। এবার এর সাথে কী করবে, এর সাথে পানি যুক্ত করবা। পানি যুক্ত করলে কী হবে দেখো, এই পানির হাইড্রোজেন আয়নটা এখানে গিয়ে চলে যাচ্ছে, এখানে তোমার অ্যালডল তৈরি করলো, অর্থাৎ 3 হাইড্রক্সি বিউটানল তৈরি করলো, একটা অ্যালডল তৈরি করলো। বিক্রিয়াটা বোঝা গেছে সবার? সবাই বাসায় প্র্যাকটিস তো করবা নিশ্চিত, আর যারা জমা দিচ্ছ না তাদের কিন্তু অবস্থা খারাপ, মাথায় রেখো। বোঝা গেছে সবার? রেসপন্স করো। জি ভাইয়া। আচ্ছা তো এই যে উৎপন্ন যৌগে যে অ্যালডিহাইড মূলক আর অ্যালকোহল মূলক উভয়ই বর্তমান রয়েছে, এই কারণে এই বিক্রিয়াটার নাম কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। দেখো এখানে অ্যালডিহাইড মূলক আছে আর অ্যালকোহল মূলকও আছে। আচ্ছা এবার দেখো এইখানে আলফা হাইড্রোজেন যুক্ত কিটোন, কিটোনের ক্ষেত্রে কি কি আছে, কিটোনের ক্ষেত্রে এখানে এই কিটোনের ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটে, এখানে উৎপন্ন যৌগে কিটোমূলক থাকবে আর অ্যালকোহলমূলক থাকবে। আগে যেমন অ্যালডিহাইডমূলক ছিল আর অ্যালকোহলমূলক, এখানে কিটোন যেহেতু অ্যালডিহাইডের সাথে হয়েছিল এই কারণে অ্যালকোহলমূলক, আর এই ওইসমূলক ছিল। আর এবার কিটোনের সাথে বিক্রিয়া করালে তোমার কিটোনমূলক আর ওইসমূলক থাকবে, এই বিক্রিয়াটা তোমরা করবা। তো এই হলো তো এরপরে আছে ক্যানিজিরো বিক্রিয়া, এটা অবশ্যই বলছে আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইডে ঘটবে, যেমন ফর্মালডিহাইড অ্যালডল বিক্রিয়া দেয় না। এই ফর্মালডিহাইড কেন অ্যালডল বিক্রিয়া দেয় না, কারণ এখানে কিন্তু আলফা হাইড্রোজেন নাই। তোমাদের পরীক্ষায় রিটেন এরকমভাবে প্রশ্ন আসবে, এক্ষেত্রে তোমার ব্যাখ্যা করতে হবে এখানে কিন্তু আলফা হাইড্রোজেন নাই, এই কারণে এটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না। আরও কয়েকটা আছে যারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না, যেমন দেখো বেনজালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, এগুলো হলো ক্যানিজিরো বিক্রিয়া দেয়। যেহেতু এখানে আলফা হাইড্রোজেন নেই এই কারণে এরা মানে ওই যে আগের যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কিন্তু এরা দেবে না, এরা ক্যানিজিরো বিক্রিয়া দেয়। মাথায় রেখে এইগুলো কিন্তু ক্যানিজিরো বিক্রিয়া দেয়। আচ্ছা তাহলে বেনজালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইড, এটা অনেকে অনেকে মানে মনে রাখে ট্রাই ফর বেনটেন দিয়ে মনে রাখে, ট্রাই ফর বেনটেন, অর্থাৎ ট্রাই দিয়ে মনে রাখবে ট্রাই অ্যাসিটালডিহাইড, ফর দিয়ে হলো ফর্মালডিহাইড, বেন দিয়ে হলো বেনজালডিহাইড, এভাবে মনে রাখে ট্রাই ফর বেনটেন। আচ্ছা তো এই ক্ষেত্রে কী ঘটে, এক্ষেত্রে আমরা অবশ্যই গাঢ় খাদ্য দ্রবণ নেব। তাহলে এই যে ফর্মালডিহাইড এর সাথে আমি কি করব, আরও একটা ফর্মালডিহাইড যোগ করব এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। এবং এই ক্ষেত্রে দেখো তাপমাত্রা লাগছে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 50% সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে। এই জিনিসটা মাথায় রেখো, তাপমাত্রা আগেরটা কিন্তু তাপমাত্রা আমার প্রয়োজন হয় না, কিন্তু এক্ষেত্রে কিন্তু তাপমাত্রার প্রয়োজন হচ্ছে। আচ্ছা তো এবার দেখো এক্ষেত্রে কী করছে, আমি এটা কি বলছিলাম, এটার ক্ষেত্রে আমি কি বলছিলাম, এখানে বলছিলাম দেখো জারণ বিজারণ সহকারে অসামঞ্জস্যতার বিক্রিয়া ঘটবে। তাহলে এইখানে কি দুই ফর্মালডিহাইডের দুই অণু এক অণুর মধ্যে জারণ ঘটছে, আবার ওই ফর্মালডিহাইডের মধ্যে বিজারণ ঘটছে, এটাই তো ছিল অসামঞ্জস্যতার বিক্রিয়া, একটা পরমাণুর মধ্যে বা একটা যৌগের মধ্যে জারণ বিজারণ উভয় সংঘটিত হচ্ছে। তো এখানে দেখো তাহলে এখানে বিজারিত হয়ে মিথানল তৈরি করছে আর সোডিয়াম ফরমেট জারিত উৎপাদ হিসেবে তৈরি হচ্ছে। অর্থাৎ এইখানে দেখো CH3OH, আমার এখানে CH, তোমার যদি CHO আর এখানে আছে এইচ, তো টোটাল দিন শেষে কী দাঁড়াচ্ছে CH2 আছে আমার,
তো এইখানে যদি আমি একটা ওইচ যোগ করি, এখানে যদি আমি একটা ওইচ যোগ করি, তাহলে কি হয়, এখানে CH3 হয়, সরি এখানে একটা আমি H2 ধরো যোগ করলাম, আমি করলে CH2OH আসে, CH3CH2OH। আচ্ছা এইখানে দেখো তোমার CNN, অর্থাৎ এখানে তোমার, আচ্ছা শুরুতে আমি কী হয় বলি, এই যে অ্যালডিহাইডটা আছে, অ্যালডিহাইডটা প্রথমে জৈব অ্যাসিডে রূপান্তর হয়। এই যে অ্যালডিহাইডটা আছে, এটা প্রথমে কি হয়, জৈব অ্যাসিডে রূপান্তর হয়, অর্থাৎ COOH। এটা ছিল কি ফর্মালডিহাইড, হয়ে যায় কি ফর্মিক অ্যাসিডে। তো এটা যেহেতু অ্যাসিডে হয়ে গেল, এরপর থেকে এই যে সোডিয়াম আছে, এই সোডিয়াম এই এইচকে এবার আউট করে দেয়। বুঝতে পারছো, এখানে যেহেতু অক্সিজেন গ্রহণ করছে, এই কারণে এটার ক্ষেত্রে জারিত হয়, এটা জারিত হয়, অর্থাৎ এখানে তোমার বিজারণ সংঘটিত হয়। তো এক্ষেত্রে তোমার কী হচ্ছে, এক্ষেত্রে এই সোডিয়ামটা এসে হাইড্রোজেনকে আউট করে দিচ্ছে, দিয়ে এখানে জায়গা করে নিল। আর এখানে যে ওইসটা ছিল, এই ওইস আর এক অণু ফর্মালডিহাইডের সাথে গিয়ে যুক্ত হচ্ছে, CH2OH। বুঝতে পারছো, এই যে কথাগুলো আছে, এই কথা দিয়ে বিক্রিয়া দিয়ে লিখে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই হলো বিষয়। এখানে বিক্রিয়া কৌশল দেয়া আছে, দেখে নিলে বুঝতে পারবা। দেখো ফর্মেট দিয়ে ফর্মিক অ্যাসিড, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা। আর এখানে আমি আর কিছু বলবো না। এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া অ্যালডিহাইড আর কিটোনের সক্রিয়তা, এগুলো বোর্ড কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, আমাদের রিটেনের জন্য। দেখো এখানে কোনটা বেশি সক্রিয়। তো এক্ষেত্রে তোমার মানে মূলত এই যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড আর কিটোনের সক্রিয়তা মূলত কার উপর নির্ভরশীল, ওই যে কার্বনিল মূলকের যে কার্বনের ধনাত্মক চার্জ ছিল তার উপর নির্ভরশীল। কারণ কি, আমরা দেখছিলাম কার্বনিল মূলকের ক্ষেত্রে কার্বন বন্ধনজোড় ইলেকট্রনটা কে টানছিল নিচের দিকে, অক্সিজেন টানছিল, এ ছিল নেগেটিভ, এ ছিল পজিটিভ। আর যেহেতু আমার নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার নাম নিউক্লিওফিলিক, অর্থাৎ নিউক্লিয়াসে যাবে, তাহলে এইখানে যত বেশি পজিটিভ চার্জ থাকবে আমার বিক্রিয়াটা কিন্তু তত দ্রুত সংঘটিত হবে, তাই না? তো এই কারণে বলছে যে আমার ধনাত্মক চার্জের উপর আমার হলো এই কার্বনিল মূলকের যে ধনাত্মক চার্জ তার উপরে কিন্তু এই বিক্রিয়াটা নির্ভরশীল। তো ধনাত্মক চার্জের মাত্রা যদি কোনোভাবে কমে যায়, তাহলে কিন্তু তার সক্রিয়তাটাও কমে যায়। তো যেমন তোমার দেখো বলতেছে যে এই যে অ্যালকাইল মূলক, এর ধনাত্মক আবেশধর্মিতা বা ইলেকট্রন ঘনত্ব যোগান দেওয়ার ধর্ম আছে। তাই কার্বনিল মূলক এর সাথে যখন আমি মিথাইল ইথাইল ইত্যাদি মূলক যুক্ত করব, তখন ধনাত্মক চার্জের মাত্রা আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ চার্জের মাত্রা কমে যাওয়া মানে তার সক্রিয়তা কমে যাওয়া, অর্থাৎ মিথানল অপেক্ষা ইথানল, ইথানল অপেক্ষা প্রোপানল কম সক্রিয়। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে প্রোপানন সবচেয়ে কম সক্রিয়, তারপরে ইথানল, তারপরে মিথানল, মিথানল বেশি সক্রিয়। এখন মিথানল বেশি সক্রিয় কেন, দেখো এর সাথে কিন্তু কোনো CH3 মূলক নাই, কিন্তু এইখানে দেখো একটা CH3 মূলক আছে। এই CH3 মূলকের কি করে, এখানে যে পজিটিভিটি আছে না, এখানে CH3 মূলক তাকে নেগেটিভ ইলেকট্রন দিতে থাকে বারবার, CH3 মূলক তাকে ইলেকট্রন দিতে থাকে। বুঝতে পারছো, CH3 মূলক ইলেকট্রন দিতে থাকে। তোমরা আচ্ছা, তো এই যে ইলেকট্রন দিতে থাকে, এই কারণে দেখা যাচ্ছে এর এই যে ধনাত্মক চার্জের যে আবেশতা সেটা আস্তে আস্তে কমতে থাকে, এই কারণে এটা সহজে বিক্রিয়া করতে চায় না, এই কারণেই কিন্তু এই জিনিসটা ঘটে। একইভাবে আরও একটা কারণ আছে, সেটা হলো স্থানিক বাধা। দুইটা কারণ, বুঝতে পারছো, আরেকটা কারণ আছে স্থানিক বাধা বা স্টেরিক হিন্ডারেন্স। তো এই ক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে হলো এই যে যত বেশি অ্যালকাইল মূলক থাকে, এই বিক্রিয়া এর সাথে এসে তত আর অন্য মূলক এসে বিক্রিয়া করতে পারবে না। তোমার বাড়ির গেটে যদি দুইটা দারোয়ান দাও, তাহলে কি কেউ সহজে ঢুকতে পারবে? এখানে দেখো দারোয়ান না, এখানে একজন দারোয়ান, এখানে দুইজন দারোয়ান, তাহলে এখানে সহজে ঢুকতে পারবে না, তাই না? তো এই একটা কারণ। এছাড়া কিটোনে যেহেতু বেশি সংখ্যক অ্যালকাইল মূলক নিউক্লিওফিলিক পথে মানে স্থানিক বাধা সৃষ্টি করে, তো এই কারণে এই ঘ থেকে আসলে এটুকুই তুলে দিতে হবে। এরপরে আছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ফ্রি রেডিক্যাল হতে পারে। এরপরে যৌগ যে মানে আক্রান্তর প্রান্তর কার্বনটি অবশ্যই সিগমা বন্ধযুক্ত হতে হবে। তারপরে অ্যালিফেটিক সম্পৃক্ত কার্বন, এর অধিকাংশ প্রতিস্থাপন বিক্রিয়ায় নিউক্লিওফিলিক, অর্থাৎ দেখো অ্যালিফেটিক যেসব সম্পৃক্ত কার্বন রয়েছে তার অধিকাংশ বিক্রিয়ায় নিউক্লিওফিলিক। আর অ্যারোমেটিক বেনজিন বলয় সব প্রতিস্থাপন বিক্রিয়ায় ইলেকট্রোফিলিক। অনেক ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু, অর্থাৎ তুমি অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে যত প্রকার প্রতিস্থাপন বিক্রিয়া সবগুলোই হলো ইলেকট্রোফিলিক। এই কারণে কিন্তু তুমি পড়ছিলে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, মনে আছে?
বেনজিন কিন্তু পড়ানো হয়েছে। এই কারণে ওটা যেহেতু অ্যারোমেটিক যৌগ, এই বেনজিন বলয় সবসময় প্রতিস্থাপন বিক্রিয়া হবে ইলেকট্রোফিলিক, কারণ বেনজিন বলয়ের এই যে পাই ইলেকট্রন দ্বারা, মানে পাই ইলেকট্রনের যে মেঘ থাকে সেটা দ্বারা নিউক্লিওফাইল আকর্ষিত হয়, মানে সরি নিউক্লিওফাইল বিকশিত হয়। কেন বিকশিত হয়? কারণ নিউক্লিওফাইল নিউক্লিয়াসকে আকর্ষণ করে, তার মানে কি নিউক্লিওফাইল নিজে একটা নেগেটিভ, আর বেনজিন বলয় যে পাই ইলেকট্রন, তো এটা একটা নেগেটিভ, এই নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করে, এই কারণে আমার বেনজিন বলয় দেখা যাচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। এখানে কিন্তু নিউক্লিওফাইলিক হয় না। অর্থাৎ ইলেকট্রোফাইলিক মানে কি, সে ইলেকট্রনকে আকর্ষণ করে, মানে সে নিজে পজিটিভ, আর বেনজিন বলয় পাই ইলেকট্রন থাকে নেগেটিভ, তো এই কারণে সে সহজে বিক্রিয়া করতে পারে। আর অ্যালিফেটিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ প্রতিস্থাপন বিক্রিয়ায় নিউক্লিওফিলিক, যেটা আমরা এতক্ষণ করে আসলাম। আচ্ছা, তো এবার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আছে, আগেটা ছিল সংযোজন বিক্রিয়া, অর্থাৎ সংযোগ হয়েছিল, আর এবার প্রতিস্থাপন করে ফেলবো, একটার জায়গায় আরেকটা আনবো। তো দেখো এখানে এই নিউক্লিওফিলিক সংযোজন করছি, প্রতিস্থাপন করছি, অর্থাৎ এই যে নিউক্লিয়াস আছে তার সাথে যে এই এক্স যুক্ত আছে তাকে আমি বের করে হ্যালাইডকে বাইরে বের করে দিচ্ছি, আর এই এটা নেগেটিভ চার্জ থেকে এর সাথে গিয়ে যুক্ত হচ্ছে। এই হলো জেনারেল প্রক্রিয়া। তো এবার এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এটা আবার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো একাণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ SN1 বিক্রিয়া, অর্থাৎ কি এটা ইংরেজি কি দেখো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তো এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এবং এখানে এক আছে, তার মানে কি এটা হলো এক, মানে একাণবিক বিক্রিয়া আর কি। তো এই কারণে এটাকে একাণবিক SN বিক্রিয়া বা SN1 বিক্রিয়া বলা হয়, আর দ্বিআণবিক SN বিক্রিয়া বা SN2 বিক্রিয়া বলা হয়। এই দুইটা প্রকারভেদ, এই দুইটাও কিন্তু রিটেনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, প্লাস MCQ। তো SN1 বিক্রিয়া কাকে বলা হচ্ছে? যে বিক্রিয়ার গতি নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে, যে বিক্রিয়ার গতি নিউক্লিয়ার ফাইলের উপর ঘনমাত্রার উপর নির্ভর করে না, কেবল অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে। SN1 আছে যেহেতু, এটা একটা জিনিসের ঘনমাত্রার উপর নির্ভর করবে, কার উপর? অবশ্যই হ্যালাইডের ঘনমাত্রার উপর। অ্যালকাইল যে হ্যালাইড আছে, অ্যালহাইড এই এক্সের ঘনমাত্রার উপরই সে নির্ভর করছে, এ কিন্তু নিউক্লিওফাইলের ওপর কিন্তু নির্ভর করবে না। অর্থাৎ নিউক্লিওফাইল তো বাইরে থেকে আসছে, তো এই দলের মধ্যে একজন আছে তার উপর কিন্তু নির্ভর করবে, বাইরের লোকের উপর এখন নির্ভর করবে না। তো SN2 বিক্রিয়াটা দুইটার উপরেই নির্ভর করে, তখন দেখবো। এক্ষেত্রে এই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো নিয়েই MCQ তৈরি করে। উদ্দীপক একটা তুলে দিয়ে বলবে ওই ক্ষেত্রে কোনটির ক্ষেত্রে SN1 বিক্রিয়া বেশি ঘটে, কোনটির ক্ষেত্রে SN1 বিক্রিয়া মানে SN2 বিক্রিয়া বেশি ঘটবে, এরকমভাবে আসবে। তো SN1 বিক্রিয়া কিসে ঘটবে? 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটবে। 3 ডিগ্রি হ্যালাইড মানে কি, 3টা মিথাইলমূলক তার সাথে যুক্ত আছে, বুঝতে পারছো? তো 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটবে। SN1 এটা শুরুতে কি আছে? 1 আছে না? তাহলে আমরা এখানে 1 ডিগ্রি আগে আনবোই না, এভাবে মনে রাখবা, মনে রাখার জন্য। প্রক্রিয়াটা আমি বলে দেবো বেসিকটা, তার আগে আমি বলছি মনে রাখার মতো, যে SN1 তাহলে আমি এখানে 1 আনবোই না, অর্থাৎ 3 ডিগ্রি দিয়ে শুরু হবে। 3 ডিগ্রি হ্যালাইডে যেটা বলছিলাম যে SN1 বিক্রিয়া 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটবে। এখন 3 ডিগ্রি হ্যালাইডে তো বেশি ঘটলো, এরপরে কি কি হচ্ছে দেখো, বলছে এই যে অধিক স্থায়ী 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সৃষ্টি করবে। বিক্রিয়াটি 2 ধাপে করবে, যেহেতু SN1 বিক্রিয়াটা করবে কয় ধাপে? 2 ধাপে। আমি বলছি, আগেই বলছি, এখানে 1 ধাপ কিন্তু আনতে পারছি না, এখানে 1 আর 2 এর মধ্যে বেশিরভাগ জিনিসই সীমাবদ্ধ, তো এখানে আমি একটা আনতে পারছি না, তাহলে আমার এখানে বলবো 2 ধাপে ঘটে, SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে। এগুলো জাস্ট মনে রাখার করে বলছি কেন, যা MCQ দ্রুত করতে পারবা তাহলে। আর আমি তো বেসিকটা একটু পরে দেখাবো তোমাদের। SN1 বিক্রিয়া 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে, এটা কয় ধাপে ঘটবে? 2 ধাপে ঘটবে। তারপরে কি করবে? প্রথমে কি তৈরি করছিল? অধিক স্থায়ী 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সৃষ্টি করছিল। এরপরে বলছে বিক্রিয়াটি পোলার দ্রাবকে অতি লঘু খাদ্যদ্রবণে ঘটবে, যেটা কিন্তু আগেও বলছে, এটা হলো লঘু খাদ্যদ্রবণে ঘটবে। এরকম এই মেন পয়েন্টগুলো মনে রাখবে। এটা 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে, তারপরে প্রথমে অধিক স্থায়ী কার্বনিয়াম আয়ন সৃষ্টি করে 3 ডিগ্রি, এরপরে 2 ধাপে ঘটে, এটা হলো অতি লঘু খাদ্যদ্রবণে ঘটে। বিক্রিয়াটা হয় প্রথম ক্রমের, যেহেতু SN1 বিক্রিয়া তাহলে এটা তো প্রথম ক্রমের হবে, অর্থাৎ বিক্রিয়ার হার একটা মাত্র ঘনমাত্রার উপর নির্ভর করে, অর্থাৎ সেই হ্যালাইডের অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর কিন্তু নির্ভর করে, এটা কিন্তু আগেও বলছি। এই কারণে বলছি বিক্রিয়াটা প্রথম ক্রমের, যেহেতু একটার উপর নির্ভর করছে। আর এক্ষেত্রে কী হয়? এক্ষেত্রে কোনো অস্থায়ী জটিল অবস্থার সৃষ্টি হয় না, বিক্রিয়া শেষে তোমার জ্যামিতিক কাঠামোটা অপরিবর্তিত থাকে। এই বৈশিষ্ট্য মূলত দিছে কেন? SN2 বিক্রিয়ায় এই দুইটা ঘটে, অর্থাৎ SN2 বিক্রিয়ায় দেখবে জ্যামিতিক গঠন পরিবর্তন হয়ে যায় আর জটিল অবস্থার সৃষ্টি হয়, এই কারণে বৈশিষ্ট্যের মধ্যে এই দুইটা ঢুকাইছে, বুঝতে পারছো? আচ্ছা, তো SN1 বিক্রিয়াটা আমি দেখি।
তো এক্ষেত্রে দেখো এই যে একটা 3 ডিগ্রি হ্যালাইট, আমরা যেহেতু বলছি SN1 বিক্রিয়া 3 ডিগ্রি হ্যালাইটে বেশি ঘটে, তো এই কারণে 3 ডিগ্রি হ্যালাইট দিয়ে আমরা আগে উদাহরণটা দিচ্ছি। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে দেখো আমার এই যে কার্বন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎ বেশি, এখানে নেগেটিভ এই পজিটিভ, এরপরে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড এই পজিটিভ নেগেটিভ গিয়ে এখানে তোমার আকর্ষণ করে তোমার বিক্রিয়া তৈরি করে গেল। এটা তো ইজিলি তোমরা পারবা, নেগেটিভের সাথে পজিটিভ যোগ করে দিস। এখন বিক্রিয়া কৌশলটা কি, এটা তো বিক্রিয়া হলো, এখন এই বিক্রিয়া কৌশলটাই তোমার পরীক্ষায় আসে রিটেনে। তো এখানে প্রথমে কি হয়, প্রথমে দেখো বলতেছে প্রথম ধাপে 3 ডিগ্রি যে অ্যালকাইল হ্যালাইড থাকে সেটা ধীরে ধীরে বিযোজিত হয়ে অধিক স্থায়ী 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন ও হ্যালাইড আয়ন সৃষ্টি করবে। এটা কিন্তু আমি বৈশিষ্ট্যের মধ্যে বলছি, এই যে এটা আছে এটা প্রথম কি করছে, ধীরে ধীরে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সৃষ্টি করছে, অর্থাৎ এ নেগেটিভে বিভক্ত হলো আর হ্যালাইড মানে এ পজিটিভে বিভক্ত হলো আর হ্যালাইডকে নেগেটিভ করে দিল। যেহেতু এই যে হ্যালাইডটা নিজের দিকে ইলেকট্রন টানে, এটা কিন্তু এখান থেকে বুঝতে পারছি। তো দ্বিতীয় ধাপে গিয়ে কী করবে, দ্বিতীয় ধাপে গিয়ে এই যে আমার ওইস মানে এই যে এখানে যে ক্ষার ছিল দেখো, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই ক্ষারের যে ওইস মূলকটা আছে এই কার্বনের সাথে গিয়ে যুক্ত হচ্ছে। এই বুঝতে পারছো, বোঝা গেছে সবাই কেসন বিক্রিয়া? জি ভাইয়া। আচ্ছা, এবং দেখো এখানে বলছে সক্রিয়তার ক্রম আছে, 3 ডিগ্রিতে বেশি ঘটবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। দেখো এইটা কিন্তু সিরিয়াল মেনটেন করে আছে 3 2 1। আর এর ঠিক উল্টোগুলো হচ্ছে SN2-তে। বুঝতে পারছো, এই দুইটা জিনিস রিলেট করে পড়বা তাহলে দেখবে অনেক ইজি লাগবে। SN2 বিক্রিয়া, তাহলে এক্ষেত্রে অবশ্যই বিক্রিয়ার হার বা গতি কার উপর নির্ভর করবে, দুইটা জিনিসের উপর নির্ভর করবে। SN2 বিক্রিয়া তাহলে কি কি, একটা হলো নিউক্লিওফাইল, অর্থাৎ আমার এই যে দেখো এর সাথে কি ছিল, অ্যালকাইল হ্যালাইড ছিল না, তো এই অ্যালকাইল হ্যালাইডের ওপর তো নির্ভর করবেই, পাশাপাশি বাইরের যে একজন অতিথি আসছে, এই যে ক্ষার আসছে, এই সেই নিউক্লিওফাইলের ওপর কিন্তু নির্ভর করবে, অর্থাৎ এই যে নিউক্লিওফাইলের ওপর নির্ভর করছে, এই হ্যালাইডের ওপরেও নির্ভর করছে, দুইটা জিনিসের উপর নির্ভর করছে, এই কারণে কিন্তু বলছে এটা SN2 বিক্রিয়া। এখন দেখো এর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের মধ্যে বলছে দেখো 1 ডিগ্রি হ্যালাইডে SN2 বিক্রিয়া বেশি ঘটবে, এটা যেহেতু 2 বিক্রিয়া তাহলে আমরা এখানে 1 আনবো, তাহলে এটা 1 ডিগ্রি কিসে বেশি ঘটবে, 1 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটবে। কারণ কি, কারণ এতে স্ট্রিক বাধা কম। স্ট্রিক বাধার কথাটা কেন আসছে একটু পরে দেখাবো তোমাদের। তো এখন দেখো এরপরে বলছে বিক্রিয়াটা কয় ধাপে ঘটবে, 1 ধাপে ঘটবে, SN2 বিক্রিয়া তাহলে 1 ধাপে ঘটবে। এরপরে এটা হলো আমার যে নিউক্লিওফাইলের আয়নের ঘনমাত্রাটা বেশি থাকা লাগবে, এবং বিক্রিয়াটা হবে কেমন, দ্বিতীয় ক্রমের, যেহেতু SN2 বিক্রিয়া দুইটা জিনিসের উপর নির্ভর করছে, এই কারণে বলছে বিক্রিয়াটা দ্বিতীয় ক্রমের। আচ্ছা, এই হলো, এবং এখানে মানে এই যে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সরাসরি নিউক্লিওফাইলটা কী করবে, একবারে অ্যাটাক করবে। আগেরবার যখন প্রথমে আয়ন বিভক্ত হয়ে তারপরে অ্যাটাক করছিল, আর এক্ষেত্রে হলো ডাইরেক্ট অ্যাটাক করবে। বুঝতে পারছো, যেহেতু এক ধাপে করবে ডাইরেক্ট গিয়ে অ্যাটাক করবে। তো এখানে কি হচ্ছে, এখানে পুরাতন বন্ধন ভাঙা, নতুন বন্ধন সৃষ্টি, এই কারণে দেখা যাচ্ছে একটা অস্থায়ী জটিল অবস্থার সৃষ্টি হয়। এই ক্ষেত্রে কোনো কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না। তারপরে আরেক্স অনু ত্রিমাত্রিক, এগুলো যখন রিটেনে আসবে এই ব্যাখ্যাগুলো তুলে দিবা। আর MCQ এর ক্ষেত্রে তো এই ছোটোখাটো জিনিস দিয়ে আসবে, বলবে নিচের কোনটিতে SN1 বিক্রিয়া বেশি ঘটে, SN2 বিক্রিয়া বেশি ঘটে, বা নিচের কোনটি সঠিক নয়, এভাবে আসবে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে জ্যামিতিক কাঠামোটা উল্টে গিয়ে সম্পূর্ণ বিপরীত হয়, অর্থাৎ তাকে দেখায় যেমন ঝড়ে উল্টানো ছাতা যেরকম লাগে, তো ঝড়ে যখন তোমার ছাতাটা উল্টে যায় তখন যেমন দেখতে হয় ঠিক এরকম গঠন হয়ে যায়। এই কারণে এটা প্রথমে দেখছিল কি পল ওয়াল্ডারসন, মানে ওয়াল্ডেন দেখছিল, এই কারণে তার নাম অনুসারে দিচ্ছিল এটা ওয়াল্ডেন ইনভার্সন, ওয়াল্ডেন ইনভার্সন বলা হয় এটা। তাহলে ওয়াল্ডেন ইনভার্সন কোন ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে। এটাও কিন্তু একটা MCQ। এই এরকম এই জিনিসগুলো কিন্তু সবগুলোই তোমাদের মাথায় রাখতে হবে, এবং কতটা বেসিক ক্লিয়ার করে মাথায় রাখবে তত তোমার মনে থাকবে। এখন এই বিক্রিয়া কৌশলের ক্ষেত্রে দেখো তোমার কি হচ্ছে, এই সেই 1 ডিগ্রি হ্যালাইড, যেহেতু এটা 1 ডিগ্রি হ্যালাইডে বেশি করছে, এখানে 1 ডিগ্রি হ্যালাইডটা দিয়ে দেখাইছে তোমাদের বইয়ে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, তোমার প্রথমে এইটা এখানে হলো মানে বিপরীত দিক থেকে আংশিক ধনাত্মক কার্বন পরমাণুকে নিউক্লিওফাইল আক্রমণ করবে। এই যে নিউক্লিওফাইলটা ছিল এখানে, নিউক্লিওফাইল দেখাইলো কই, এই তো এই নিউক্লিওফাইল তোমার এখানে কেন্দ্রে আক্রমণ করতেছে। বলে কি হচ্ছে, এই ওইসটা যেহেতু আসছে তাহলে এখানে একটা আস্তে আস্তে বন্ধন সৃষ্টি হবে, এখানে ডট ডট দিয়ে দেখাচ্ছে। আর এই যে প্লাস আর মাইনাস যেটা ছিল কার্বন আর হ্যালাইড, এই দুটোর মধ্যে আস্তে আস্তে বন্ধনটা ভাঙতে থাকবে। এই কারণে দেখা যাচ্ছে এই যে ভাঙা বন্ধন কারণে দেখা যাচ্ছে অস্থায়ী একটা জটিল অবস্থার সৃষ্টি হলো। এরপরে কি হচ্ছে, এরপরে এই দেখো সেই ঝড়ে উল্টানো ছাতার মতো হয়ে গেছে, গিয়ে এইখানে কি হচ্ছে, এই যে নিউক্লিওফাইলটা ছিল নিউক্লিওফাইলটা এসে দেখো যুক্ত হয়ে গেছে, আর এই হ্যালাইড আয়নটা বাইরে চলে আসছে।
এই জিনিসগুলো বলা যাবে, এই ছোটো ছোটো জিনিস বৈশিষ্ট্যগুলো দিয়ে একটা বোর্ড কোশ্চেন কতগুলো আছে। আচ্ছা, এখন পাশে একটা এমসিকিউ দেওয়া আছে, দেখি কে আগে বলতে পারে। এসএন অন বিক্রিয়ার ক্ষেত্রে কয় ধাপে ঘটে এসএন অন বিক্রিয়া? 2 ধাপে। 2 ধাপে। আচ্ছা, তো এই হলো বিষয়। এবং এই এসএন অন বিক্রিয়ার ক্ষেত্রে দেখো দেওয়া আছে, দেখো 1 ডিগ্রিতে বেশি ঘটবে, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, এই আছে। এরপরে আবার তুলনা আছে, আমি এতক্ষণ ধরে বকছি আর বকবো না, এই তুলনাগুলো তোমরা পড়ে নিও। এতক্ষণ যা বলছি সেম জিনিস কথা। এর মধ্যে বিক্রিয়ার ফ্যাক্টরের কথাটা হয়তো বলা হয়েছে কিনা, এই জিনিসটা একটু বলি। এখানে দেখো বলতেছে যে এসএনন বিক্রিয়ার ক্ষেত্রে তোমার গতির মূলে রয়েছে কি ইলেকট্রনিক ফ্যাক্টর বা অধিক শাখাযুক্ত কার্বন শিকল, কিন্তু SN2 বিক্রিয়ার ক্ষেত্রে গতির মূলে রয়েছে স্টেরিক বাধা বা ত্রিমাত্রিক বাধা। তাহলে আমার SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমি দেখছি অধিক শাখাযুক্ত যে কার্বন শিকল সেটার উপর নির্ভর করছে, আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে স্টেরিক ফ্যাক্টর বা ত্রিমাত্রিক বাধাটা আমার ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এই কারণে SN2 বিক্রিয়াটা দেখো 1 ডিগ্রিতে বেশি ঘটছিল, SN2টা 1 ডিগ্রিতে বেশি ঘটছিল। কারণ কি, সেখানে একটা অ্যালডিহাইড ছিল, তোমার বাসায় একটা দারোয়ান রাখছো, তখন সহজে ঢুকতে পারছে। বুঝতে পারছো? এই কারণে, কারণ যেহেতু এটা স্ট্রিক বাধার উপর নির্ভর করতেছে, তোমার বাসায় ঢুকতে পারবে কিনা চোর, তোমার ওই গাঠের উপর নির্ভর করছে। কিন্তু এই যে এসানন বিক্রিয়া, এটা তোমার ওই যে কার্বন শিকলগুলো আছে তার উপর নির্ভর করবে। এই হলো বিষয়। এই কারণে যেহেতু কার্বন শিকলের উপর নির্ভর করছে, তো যেখানে 3 ডিগ্রি হ্যালাইট আছে সেখানে কার্বন শিকলটা বড় হচ্ছে, এই কারণে দেখা যাচ্ছে সেটার উপর নির্ভর করছে। তো যেটা বলছিলাম এই হলো বিষয়। তো এই কারণেই কিন্তু পার্থক্য, তো এই পার্থক্যটা দিয়েই কিন্তু তোমার রিটেনে কাজে লাগবে। মাথায় রেখো, রিটেনে লেখার ক্ষেত্রে এরকম কিছু কিছু পয়েন্ট লিখবা, তোমার আহামরি অনেক লিখতে হয় না কেমিস্ট্রিতে। স্পেশাল পয়েন্ট করে লিখতে পারলেই কিন্তু তোমার পরীক্ষায় ভালো নাম্বার দিবে। কেমিস্ট্রি হলো এটা সায়েন্সের সাবজেক্ট, তো এখানে দেখবা অল্প লিখেই বেশি নাম্বার পাওয়া যায়। আচ্ছা, এই হলো। এরপরে আরও কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো সব পড়ে নিবা, এত করলে আমি শেষ করতে পারবো না, বাকিগুলো পড়ে নিবা, এই সেম জিনিস আগের মতোই। এরপরে আছে অপসারণ বিক্রিয়া। তো অপসারণ বিক্রিয়া ইলেকট্রোফিলিক অপসারণ হয়, নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়াও ঘটে। তো এটা থেকে তোমাদের রিটার্নে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না, তবে মাঝে মাঝে এই যে বিটা অপসারণ বিক্রিয়া, এটা ক দাগে বা খ দাগে চলে আসতে পারে। অপসারণ বিক্রিয়া মানে কি, এবার অপসারণ করে দেবে। এই হলো বিষয়। অর্থাৎ এটা মূলত সংযোজন বিক্রিয়া ঠিক উল্টো। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে সম্পৃক্ত জৈব যৌগ অসম্পৃক্ত যৌগে পরিণত হয়। দেখো এখানে ছিল সম্পৃক্ত, অর্থাৎ সিঙ্গেল বন্ড হয়ে গেছে ডাবল বন্ড, অসম্পৃক্ত হয়ে গেছে, অপসারণ বিক্রিয়া। আচ্ছা, তো এই এখানে মেকানিজম আছে, এগুলো দরকার নেই, এখানে এই বিটা অপসারণ বিক্রিয়াটা একটু মাথায় রাখো। এক্ষেত্রে নিউক্লিওফিলিক অপসারণ ঘটে, এটা হলো ইলেকট্রোফিলিক। তো নিউক্লিওফিলিক অপসারণের ক্ষেত্রে তোমার এই যে দেখো এখানে 1 ডিগ্রি হ্যালাইড নিচে, তো এইখান থেকে আমার কি করছে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করিয়ে ক্ষারের সাথে বিক্রিয়া করে আমার এই যে পটাশিয়াম হ্যালাইড আমার এটাকে অপসারণ করে দিচ্ছে, দিয়ে আমার কি তৈরি করছে, দেখো একটা অ্যালকিন তৈরি করছে। তো প্রথম ক্ষারের আক্রমণে তোমার বিটা যে কার্বন পরমাণু থাকবে, সেখান থেকে তোমার প্রোটনটা অপসারিত হয়ে কার্বন আয়ন সৃষ্টি করবে। বিষয়টা কেমন, তুমি মেকানিজমের দিকে একটু খেয়াল করো। এখানে দেখো এটা নেগেটিভ চার্জ, এবং দেখো এই যে এক্স মূলক, এটা হলো তোমার কি কার্যকরী মূলক, কার্যকরী মূলক এই কার্বনের সাথে আছে, তাহলে এটা হলো আলফা কার্বন, এর পরের কার্বনটা হলো বিটা কার্বন। তো বিটা কার্বনের যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন চলে যাচ্ছে, হাইড্রোজেন আয়নের কাছে একটা বন্ড ছিল, সেই বন্ডটা দেখো এখানে দিয়ে দিচ্ছে, তীরচিহ্ন দিয়ে দিচ্ছে, দেখো এখানে বন্ডটা দিয়ে দিবে, দিয়ে ওই হাইড্রোজেনটা বাইরে চলে আসছে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে বিষয়টা কেমন দেখো, এখানে আমার অপসারণ করছে কাকে, এই যে ওইস মূলকটা এসে তোমার এখানে হ্যালাইটকে অপসারণ করবে, তাই না? তো এইখানে তোমার দেখো এখানে আর মিল আছে CH2 ছিল, এখান থেকে দেখো একটা হাইড্রোজেন এখানে নাই। এরপরে দেখো CH2 ঠিকই আছে, আর হ্যালাইন মূলক আছে। এখান থেকে তাহলে তোমার বোঝা যাচ্ছে কি, এখান থেকে প্রথমে একটা হাইড্রোজেন চলে গেল। এরপরে দেখো দ্বিতীয় ধাপে যদি তুমি আসো, এখান থেকে আর আছে CH আছে, CH আছে। এবার দেখো CH2 আছে, এখানে CH2 মিল আছে। এগুলো তোমরা নিজেরা কীভাবে বিক্রিয়াগুলো দেখে বুঝবা সেটার জন্য, এখন আমি বলছি, কিছুক্ষণ পরে যদি ভুলে যাও এভাবে হিসাব করবা। তো এখন দেখো এইখান থেকে তোমার কি, এই যে হ্যালাইন মূলকটাকে দেখো এই অপসারণ করে দিছে, দিলে কি হলো, এই হ্যালাইড মূলকের কাছে অর্ধেক বন্ধন ছিল, আর ওপরে অর্ধেক বন্ধন ছিল, এই দুটো অর্ধেক অর্ধেক বন্ধন মিলে একটা বন্ধন সৃষ্টি করছে, অর্থাৎ একটা বন্ড সৃষ্টি করছে। এই হ্যালাইড মূলকের একটা ইলেকট্রন, আর আগে একটা হাইড্রোজেন চলে গেছে, তার একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন মিলে একটা বন্ধন সৃষ্টি করে ফেললো। এইভাবে মূলত অ্যালকেনটা তৈরি করছে। বোঝা গেছে বিষয়টা? এটা হলো বিটা অপসারণের বিক্রিয়া।
যেহেতু বিটা হাইড্রোজেনটা চলে যাচ্ছে এই কারণে। আচ্ছা এই আর কি এখান থেকে আর কি বলবো, এরপরে একানবিক বিটা অপসারণ আছে, দিয়ারণিক আছে, এগুলো দরকার নাই তেমন। এগুলো তেমন দরকার নাই। সাইজেম নিয়মটা দেখে ফেলো, সাইজেম নিয়মটা খ থেকে চলে আসে মাঝে মাঝে, এটাও বিটা অপসারণের পড়াইলে সাইজেম নিয়ম। আচ্ছা কিছু বলবা? আজকে আর না পড়াইলেন। আচ্ছা আজকে আর বেশি যাবো না, আমি জাস্ট কয়েকটা জিনিস দেখে উড়িয়ে দিচ্ছি, বুঝতে পারছো না? মানে এখান থেকে পড়া কম আছে, আমি একটা টার্নিং পয়েন্টে যেতে চাচ্ছি। এখান থেকে সাইজের নিয়মটা পড়ে ফেলবে, বিটা ভাইয়া অপসারণের একই নিয়ম। পর্যন্ত হবে, হ্যাঁ পলিমারের আগ পর্যন্ত পড়াই দিন। পলিমারের আগ পর্যন্ত আমাদের সিলেবাসে আছে, তারপরে ওগুলা নাই কে। আচ্ছা দেখা যাক, চেষ্টা করবো যতদূর পারি। আর কয়টা ক্লাস আছে হয়তো জানি না, তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমার যে কয়টা ক্লাস আছে জবর্ষণ দিয়ে। তো এরপরে পুনর্বিন্যাস বা সমানুকরণ আছে। তো এটা তোমরা পুনর্বিন্যাস করা, সমানুকরণ বিক্রিয়া তো তোমরা বোঝো। এখানেতে মানে তেমন পড়ার কিছু নাই, এটা থেকে তেমন আসতে দেখা যায় না। তো এটা না পড়লেও খুব বেশি সমস্যা নাই, পুনর্বিন্যাস এটা থেকে প্রশ্ন আসে না তেমন। এরপরে বেঞ্জিনে বহু প্রতিস্থাপন বা ওরিয়েন্টেশন আছে। তো এখান থেকে মাথায় রাখো। আচ্ছা এখান থেকে আমি কতদিন করাবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক।